আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা শুনছেন মাঝরাতের ভৌতিকতা, যেখানে ভয় সত্যি হয়। তো আজকে বেশি দেরি না করে আমরা চলে যাব আমাদের মূল ঘটনায়। ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছে শফিউল নামে এক বড় ভাই। তিনি তার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তার এলাকার নামটি প্রকাশ করলাম না। আর মূলত এটা ঘটনাটি আশুলিয়ার বাইপেল এরিয়ার ভিতরে, কিন্তু কোথায় ঘটেছে এটা উনি বলতে নিষেধ করেছে, তাই আমি আর বললাম না। তো ঘটনাটি ঘটে একটা বিল্ডিং কেন্দ্রিক, একটা ফাউন্ডেশন বিল্ডিং, মনে করেন কনস্ট্রাকশন কাজের জন্য কিছু সংখ্যক লোক ওখানে কাজ করত। তো ঘটনাটি প্রথম শুরু হয় বিল্ডিংয়ের 4-5 তলা করার পরে হঠাৎ একদিন সন্ধ্যার পরে 8টা-9টার দিকে কাজ করতেছিল রাজমিস্ত্রির লোকেরা। তো হঠাৎ করে সেইখানকার যে কর্মচারীরা ছিল তারা তার কন্ট্রাক্টরের কাছে চলে যায় হুট করে চলে যে বলে যে আমরা আর এখানে কাজ করবো না, আমাদের পাওনা দিয়ে সব বুঝিয়ে দেন, আমরা এখানে এক মুহূর্ত কাজ করব না। তো কন্ট্রাক্টর বলল যে কেন, কি হয়েছে? তো ওনারা কিছু না বলে আমরা এত কিছু জানি না, আমাদের এখানে ভালো লাগে না, আমরা এখানে কাজ করবো না, এত কিছু আমরা বলতে পারবো না। তো কন্ট্রাক্টর তো যেহেতু কাজটা নিয়েছে, সেক্ষেত্রে তার তো কাজ কমপ্লিট করতেই হবে। তো তিনি বললেন, তাহলে আজকের মতো তোমরা যাও, আমি তোমাদের টাকা আগামীকালকে দিব, আর তোমরা আগামীকালকে আইসো, কাজ কি হয়েছে আমাকে বইলো। তো পরবর্তীতে কন্ট্রাক্টরের কাছে পরের দিন সেই লোকেরা যাওয়ার পরে টাকার জন্য প্রেশার দিতে থাকে। তো কন্ট্রাক্টরের কাছে টাকা ছিল, তাই কন্ট্রাক্টর টাকা দিয়ে দেওয়ার পরে কন্ট্রাক্টর জিজ্ঞেস করে কী হয়েছে। পরে ওই লোকেরা বলে যে এখানে একটা সমস্যা আছে, ওনারা আমাদেরকে নিষেধ করতেছে কাজ করতে না করার জন্য। তো মূলত বিল্ডিংটা প্রায় 8 তলা ফাউন্ডেশন ছিল, 4 তলার মতো কাজ হয়েছে। শুধু কাজ বলতে মনে করেন যে খালি ঢালাই দিছে, উপরে ছাদ ঢালাই দিতে দিতে উপরে গেছে, যে সাইড দিয়ে যে দেওয়ালগুলো দিবে, ইটাগুলো বসাবে, ওইগুলো বসায় দিয়ে। তো ওনারা এভাবে কাজ যখন 4 তলা 5.5 তলার মতো করার পরে তখন আর কাজ করতে দেয় নাই ওনারা, ওই যে লোকেরা সেরা ছিল জিনরা। তো জিনরা তোমরা কি দেখছো আমাকে একটু খুলে বলো, কন্ট্রাক্টর বলতেছে। তো ওই যে কর্মচারীরা ছিল যারা কাজ করতো তারা বলতেছে যে হুট করে আমি দেখি যে একটা আওয়াজ আসতেছে যে তোরা এখানে আর কাজ করবি না, তোদের আজকে আমি বারণ করছি। এতদিন অনেক ইশারা ইঙ্গিতে বুঝাইছি, ইটা ফালাইছি তোদের পায়ের সামনে, তারপর তোদের টুকটাক গুতা দিছি বা কোনো কিছু করছি, তোরা হয়তো বা বুঝতে পারস নি। আর তোরা যদি এখানে কাজ আগে আনাস তাহলে তোদের ক্ষতি হবে, তোদের এমনও হতে পারে তোদের মেরে ফেলবো আমি, এটা আমার জায়গা, এখানে কোনো কাজ করবে না। তো সেই লোকেরা ভয় পাওয়ার পরে কন্ট্রাক্টরকে পরের দিন বলার পরে কন্ট্রাক্টর বলে যে না, এটা হয়তো বা তোমাদের ভয় দেখানোর জন্য করা হয়েছে, এরকম কোনো সমস্যা নেই, তোমরা কাজ করো, তোমাদের যা হবে আমি দেখবো। তো ওই দিনও ওনারা কাজ করে, দিনের বেলা 5টা পর্যন্ত কাজ করে। ওই দিন কাজ করার পরে আবার চলে যাওয়ার পরে রাত্রে যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখা যায় তোদের আমি নিষেধ করছি, তোরা নিষেধ করার পরও তোরা আবার গেছিস, তোদের আমি কিন্তু ক্ষতি করবো, আর বলে দিলাম যদি এবারেই করস তাহলে তোর খবর আছে। আর আমি যে সত্যি আছি এটা তোরা আগামীকালকেই বুঝতে পারবি, তোদের এমন একটা জিনিস করব তোরা প্রচুর ভয় পাবে, আর তোরা কাজে যদি যাস তাহলে তোদের জীবন আমি নিয়ে নেব, যে কোনোভাবেই হোক। তো পরের দিন স্বপ্ন দেখার পরে কন্ট্রাক্টরকে গিয়ে বলে যে এরকম কন্ট্রাক্টর, আমাদের তো এরকম স্বপ্ন দেখেছি, আমরা যদি কাজে যাই আমাদেরকে মেরে ফেলবে, এরকম কথা বলছে। তো কন্ট্রাক্টরও ওই দিন রাতে স্বপ্ন দেখে যে ওদের আমি নিষেধ করছি, তার মানে এখানে কোনো কাজ করা যাবে না, আর যদি কাজ করিস তোরও ক্ষতি হবে। আর তোর বাড়িতে যে একটা মুরগি আছে, কয়েকটা মুরগি ছিল, তো এই নির্দিষ্ট করে একটা কালো রঙের একটা মুরগি আছে, ওই মুরগিটা আমি মাথা 2 ভাগ করে রক্ত খেয়ে নিতেছি, তুই সকালবেলা উঠে দেখিস যদি আমাকে বিশ্বাস না হয়। তো যেই বলা সেই কাজ করে সেই জিনটা। তো সকালবেলা সে উঠে উনি কৌতূহলবশত উনি প্রথমে বিশ্বাস করতে চান যে এরকম কিছু, তো তাও উনি ভেবে চিন্তে গেল যে মুরগির ওই রাখার যে এটা ছিল ঘরটা, ঘরে যায় দেখে যে
ওই কালা মুরগিটা নেই, তার ঘরের বাহিরেই এক কোনায় মুরগির মাথা আলাদা আর দেহটা আলাদা, শরীরে কোনো রক্ত নেই। তো এটা দেখে তো খুব প্রচুর ভয় পাওয়া যায়। তো ভয় পাওয়ার পরে ওই কন্ট্রাক্টর ভাই বলে যে ভাই আমি আপনার বিল্ডিংয়ের কোনো কাজ করতে পারবো না। তো পারবো না বলে পরে বিল্ডিংয়ের লোক বলে যে কী সমস্যা, কোনো সমস্যা নেই ভাই, আমি বিল্ডিংয়ের কোনো কাজ করতে পারবো না, আপনি একটু অন্য লোক দেখেন। তো ওই বিল্ডিংয়ের মালিক আবার ছিল একটু ইসের দিকে, পাবনার দিকের। পাবনা থেকে কিছু ওনার পরিচিত লোক ছিল, আর ওনার গ্রামে কিছু লোক ছিল যারা এই কাজ করে আর কন্ট্রাক্টর ছিল। তো উনি ভাবলো যে যেহেতু পুরো বিল্ডিংটাই ফাঁকা পড়ে আছে, আমরা যদি টিন দিয়ে একটু বেড়া দিয়ে এখানে যদি কাজ করাই তাহলে তো সমস্যা হবে না, ওনাদের থাকার ব্যবস্থা হলো, আমার কাজটা হয়ে গেল। তো যেই বলা সেই কাজ, ওনারা চাইছিল যে বিল্ডিংয়ের ভিতরে টিন দিয়ে একটু করে দেবে, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে না করে বিল্ডিংয়ের একটু সাইডে একটা মাঠ ছিল, তখন খালি এরিয়া, তখনকার ঘটনা। তো খালি এরিয়া ছিল, ওখানে বাঁশ পুঁতে ওনাদের থাকার জন্য টিন দিয়ে বেড়া দিয়ে একটা ঘরের মতো করে। তো যথারীতি সবাই কিছুদিনের মধ্যেই চলে আসার পরে ওই যে ওখানে একটা কেয়ারটেকার থাকতো, উনি আলাদাভাবে থাকতো একটা জায়গায়। তো ওনার কোনো সমস্যা হয় নাই। তো ওই লোকগুলো যখন আসার পর থেকেই মনে করেন যে ওনার সাথে কিছু ঘটতে থাকে, যে কাজ করতে আসছে কেয়ারটেকাররাও মনে করেন টিনের চালে ঢিল পড়তো রাতের বেলা। তো উনি ওরকমভাবে খেয়াল করতেন না, ভাবতো যে কোনো ছেলে বা বাচ্চারা দুষ্টামি করতেছে, এই জন্য অনেকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, এই জন্য এগুলো হচ্ছে। তো নর্মালি উনি এই বিষয়টা নর্মালি নেয়। তো যখন ওই পাবনা থেকে ওই কাজের লোকগুলো আসার পর থেকে মনে করেন ওই কেয়ারটেকারের চালে বড় বড় ঢিল পড়তে থাকে, ওই লোকেদের চালে ঢিল পড়তে থাকে। তারপরে ওইখানে যে কাজ করতে আসা লোকগুলো, একটা লোক ছিল, ওনার নামটা সম্ভবত ইব্রাহিম। তো উনি ওনার নামটা ধরে ডাকতো রাতের বেলা। উনি একটু ভীতু টাইপের লোক ছিল। তো ডাকার পরে উনি বলতেছে যে আমার নাম ধরে ডাকতেছে, উনি একাই শুনতো, আর কেউ শুনতো না। তো ওনার নাম ধরে ডাকতেছে। এই ঘটনাটা প্রায় ঘটতো রাত 12টার পর। তো আমি আগেই বললেন ওই বিল্ডিংটার যে পশ্চিম দিকটা ছিল, পশ্চিম দিকে ছিল একটা নালার মতো। নালা বলতে মনে করেন আশেপাশের যে এরিয়ার যে পানিগুলো ছিল একটা খাল টাইপের। তো ওই পানিগুলো চলে যেত, তারপরেই ছিল একটা বিশাল বড় একটা জঙ্গলের মতো, বিশাল বড় একটা জায়গা ওই জঙ্গলের মতো। তো উনি ওইখানে খুব ভয় পাইতো। উনি রাত্রের 10টার পরে সবাই যখন শুয়ে পড়তো, উনি আর বের হইতো না। দরকার পড়লে রাতে যদি উনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার থাকতো, তাহলে উনি ওনার একটা লোককে নিয়ে চলে যেত, ডাক দিয়ে উঠিয়ে আবার যেতে হবে। প্রথম কিছুদিন কোনো সমস্যা হয় নাই। তো কয়েকদিন পর থেকে এই সমস্যাটা শুরু হয়, ওনাকে প্রতিনিয়ত ডাকার পরে হঠাৎ করে একদিন এমনভাবে ডাকা শুরু করছে, ওনার ওই সময় মনে করেন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ারই হয়। উনি একজনকে ডাক যে ভাই একটু উঠেন, আমার একটু টয়লেট যেতে হবে। পরে বলে যে প্রতিদিন তোমার এই সমস্যা, তুমি এত ভয় পাও কেন, তুমি যাও, একা একা চলে যাও। তুমি একা একাই চলে যাওয়ার পরে ওই যে ওয়াশরুমটা ছিল, নর্মালি তো বুঝেন যে ওই সব কাজের যে ওয়াশরুম আলাদা করে বানিয়ে মনে করেন করা হয়। তো ওয়াশরুমটা ছিল একটু পাশে, যেখানে একটু ঝোপ টাইপের ছিল। তো ওইখান থেকে ওনাকে মনে করেন ওয়াশরুমে ঢোকার আগে মনে করেন ডাকতেছিল ইব্রাহিম, এই ইব্রাহিম নামে ডাকতেছিল। উনি আর ওরকম পাত্তা না দিয়ে হয়তো বা বুঝছে যে ভয় দেখানোর চেষ্টা করতেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তোর আমি ডাকতেছি, বলতেছি ইব্রাহিম তোর আমি ডাকতেছি, তুই ডাক শুনতেছিস না কেন? তো উনি তো একটু ভীত হয় যে আশেপাশে তো কোনো লাইট নাই বা কেউ নাই, কারো তো উঠার কথা না। আমি তো একাই বেরোছি, বের হওয়ার সময় তো আমি একাই বেরোছি। তখন উনি ওই দিকে তাকানোর পর দেখে যে লাল কালার, লাল বলতে চোখগুলো মনে করেন চোখ থেকে আগুনের মতো ফুলকি, মনে করেন দুইটা গোলা, দুইটাই মনে করেন আগুনের মতো, আগুন ঝরতেছে। তো এরকম একটা পরিস্থিতি। তো উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওনাকে এই সকালবেলা উঠে যে দেখে যে উনি নাই। ওনার আওয়াজ চিৎকার দিয়ে যে অজ্ঞান হয়ে যায়,
ওনার আওয়াজ কেউ শুনতে পায়নি। যে সকালবেলা দেখে যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে, ফজরের সময় আজানের সময় অনেকে উঠে ওয়াশরুমে যায়। তো ওই অনুপাতে মনে করেন সবাই উঠে দেখে যে উনি পড়ে আছে, সবাইকে ডাকাডাকি করে এরকম পানি টানি দিয়ে করে পরে বলে যে এরকম দেখছি, আমি তো ভয় পাইতেছি। তো বলে যে তুমি ভুল দেখছো, হয়তো বা তোমার কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, হয়তো বা অন্য কিছু দেখছো তুমি, এটা তো মালিক এসে বলে না, এরকম তো কিছু হওয়ার কথা না। তো পরবর্তীতে আবার পরের দিন রাতে আবার সেম ঘটনা। এখন মনে করেন ওই যে কেয়ারটেকারের চাল আছে, ওই চালে অনবরত ঢিল পড়তেছে, আর যারা ওনাদের থাকার জন্য যে জায়গাটা দিছে ওই চালে অনবরত ঢিল পড়তেছে। ঢিল পড়ার পরে কয় তোদের মধ্যে একজনকে আমি গতকালকে রাতে দেখা দিছি, এই জন্যই কারণ যে তোরা এখানে কোনো কাজ কাম করতে পারবি না, কাজ কাম করিস না। কাজ কাম করলে তোদের আগেও যারা কাজ করছে তাদেরকে আমি বোঝাইছি যে আমি আছি, ওরা কাজ করেনি। আর আগের যেই কন্ট্রাক্টর ছিল তা সে ভালোভাবে বুঝতে পারছে যে আমি কি ক্ষমতা রাখি বা না রাখি, তোরা কেউ এখানে কাজ করবে না। তো ওইখানকার মধ্যে একটা লোক ছিল খুব সাহসী, যেহেতু পাবনা থেকে গ্রামের লোক আসছে, তো সাহস থাকারই কথা, কিন্তু ওনার সাহসটা ছিল প্রচুর। উনি গ্রামে রাত বেড়াতে ঘুরে বেড়াতে, ওনার নাম ছিল আবার কামাল। তো উনি কথাও বলে ওঠে যে তুই কি করতে পারিস আমি দেখবো, তুই কোথায় আছিস বল, তোর এত সাহস, তুই তাহলে বাইরে বেরো, তুই আমার সাথে দেখা কর, তুই এইখানে আয়। এমন একটা জায়গায় বললো যে ওই যে খালটার কথা বলছি, খাল পার হয়ে যে জঙ্গলটা, তো তুই জঙ্গলে ঢুকতে হবে না, তুই জঙ্গলের প্রথম যেই ওইটা আছে, গাছগুলো আছে, ওইখানে তুই আয়, তোর এতই সাহস। তো উনি যেই বলা সেই কাজ, উনি ঠিকই ওইখানে চলে যাওয়ার পরে দেখে যে ওনার এতটাই বিভৎস চেহারা নিয়ে উনি ওই যে জিনটা দাঁড়িয়ে আছে, যে মনে করেন 10 থেকে 15 ফিট লম্বা, ওনার দাঁতগুলো বের হয়ে আছে, মনে করেন এক একটা দাঁত মনে করেন এক একটা হাতের মতো, হাত বলতে মনে করেন হাতের কোনোই থেকে হাতের মাথা পর্যন্ত এক একটা দাঁত, সেগুলো মনে করেন আগুনের মতন জ্বলজ্বল করছে। আর এত বিশ্রী চেহারা, তার চুলগুলো মনে করেন হাওয়ায় উঠতেছে, এতটাই বিশ্রী চেহারা। আর পরানো ছিল কালো টাইপের একটা কাপড়, যা মনে করেন হাওয়ায় ভাসতেছে। দেখে এতটাই ভয় পায় যে উনি যে একটা চিৎকার করবে, মনে করেন ওনার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তো উনি পারতেছে না চিৎকার করতে, পারতেছে না কিছু করতে, বা উনি যে পিছিয়ে দৌড় দেবে ওই শরীরে ওই শক্তিটাও পাচ্ছে না, এতটাই ভয় পায়। যতটা সাহস দেখা গেছে তত সব সাহস ওনার বের হয়ে যায়। তখন বলে যে তোর তো আমি শুধু আমার আসল রূপটা দেখানোর জন্য এখানে আনছি, কিন্তু আমার আসল রূপ আরও ভয়ঙ্কর, তুই এখান থেকে যদি চলে না যাস তাহলে কিন্তু তোর ক্ষতি হবে, তোর আমি এখন কিছু করবো না, তুই চলে যা। পরবর্তীতে উনি ওইখানেই মনে করেন এমনভাবে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে যায়। তো পরবর্তীতে মনে করেন যারা ছিল ওনাদের মনে করেন রুমের ভিতরে ছিল, ওনাদেরকে বলা হয় যে তোদের যে লোক ছিল ও অজ্ঞান হয়ে খালের ওপারে পড়ে আছে, ওখান থেকে নিয়ে আয়, আমি তোদের কিছু করবো না, তোরা শুধু শিয়ালের আওয়াজ আর কিছু কথা, এই শিয়াল আছে ওইগুলোর আওয়াজ শুনবি, কিন্তু ভয় পাবে না, তোরা ওরা এইখান থেকে নিয়ে এসে একবারে বাড়িতে চলে যাবে। আর এইখানে তোদের মালিককে বলে দেবে এইখানে যদি কোনো কনস্ট্রাকশনের কাজ না হয়, কাজ হইলে সমস্যা হবে। তো পরবর্তীতে ওনারা যেভাবে শুনছে সেভাবে কাজ করার খালের ওপারে যেয়ে ওই লোকটাকে নিয়ে এসে মনে করেন ওই দিন ওইরকমভাবে রাতেই ফোন দেয়, ওই দিন রাতে ফোন দিয়ে ওই মালিককে সব কিছু খুলে বলার পরে সবাই বলে, আর মালিক আর বলে যে আর কি করার, ওই কন্ট্রাক্টর বলে যে এখানে আর থাকা যাবে না, আমাদেরকে মাফ করে দেন, আমি যতই আপনাদের গ্রামে হই, আমার তো জীবন আছে, আমাদের জীবন থাকলে তো পরবর্তীতে আমরা কাজ কাম করে খাইতে পারবো, আর যদি জীবনই না থাকে কাজ কাম করে তো আর খাইতে পারবো না। তো এই কথা বলে ওইখান থেকে ওই যে যারা ছিল পরের দিন সকালে চলে যায়। তো চলে যাওয়ার আগে যে সফুল ভাই ছিল, সফুল ভাইয়ের বাসার পাশেই, আমি বলেছিলাম যে সফুল ভাইয়ের বাসার পাশেই, তো ওখানে চেঁচামেচির কারণে সফুল ভাই চলে যায়। তো মালিকের সাথে যখন কথা হয় তখন সফুল ভাই একটা লোককে জিজ্ঞাসা করে, তো ওই লোকটাই সফুল ভাইকে বলে, আর
পরবর্তীতে যে আগের যে কন্ট্যাক্টটা ছিল সেই মনে করেন এসে মালিককে সব কিছু খুলে বলে যে সত্যি এরকম সমস্যা আছে, আপনি আপনি যদি কোনো বড় টড় হুজুর থাকে তাহলে ওনাদেরকে নিয়ে এসে কিছু করতে পারেন, আর না হলে কিছু করার দরকার নেই, আপাতত এরকমই থাক, আর পরবর্তীতে যদি কেউ কোনো কিছু করতে চায় তাহলে করতে পারে। তো এখন পর্যন্ত বিল্ডিংটা আমি দেখছি দিনের বেলায়, রাতে ওইদিকে যাওয়ার সাহস হয় নাই। তো এতটুকুই ছিল সফুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। আমরা চাই আমাদের প্ল্যাটফর্মটি পৃথিবীর যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানে সেখানে যাতে পৌঁছে যায়। তো আমরা যেহেতু নতুন, আমাদের ঘটনা বলতে একটু সংকোচ বোধ হয়, কথায় জড়তা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তো আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কোনো একদিন দেখা হবে। আর আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের জিমেল হচ্ছে majraterbhautikota@gmail.com, যা আমরা প্রতিনিয়তই আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তো আজ চলে যাচ্ছি, আবারও কোনো একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।